আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। সংকটে নিউ ইয়র্ক সিটির বার ও রেস্টুরেন্টগুলো। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের নতুন পছন্দ পামবন্দি। যুদ্ধের ইতিহাসে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৪,০০০ ছাড়ানো। এবং থ্যাঙ্কসগিভিং ডে কেন উদযাপন করা হয়। শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। নিউ ইয়র্ক সিটির রেস্তোরাঁ ও বারের সাম্প্রতিক সংকটের কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে হসপিটালিটি অ্যালায়েন্স থেকে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অ্যালায়েন্সটির গত মাসের সমীক্ষায় দেখা গেছে ২০২৪ সালের গ্রীষ্মকালে শহরের রেস্তোরাঁ এবং বারগুলোর বিক্রয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এ পতনের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ শ্রম ব্যয়, কম গ্রাহক উপস্থিতি এবং মুদ্রাস্ফীতি। সমীক্ষায় অংশগ্রহণকারীর ৫৩% উল্লেখ করেছে যে শ্রম খরচ তাদের প্রধান উদ্বেগ। অনেক রেস্তোরাঁ তাদের আয়ের প্রায় ৪০% শুধুমাত্র শ্রম খরচে ব্যয় করতে বাধ্য হচ্ছে, যা একটি অস্থিতিশীল ব্যবসায়িক মডেল তৈরি করেছে। মহামারীর পর থেকে শ্রম বাজার সংকীর্ণ হয়ে যাওয়ায় কর্মচারীদের জন্য বেতন বাড়াতে হয়েছে, ফলে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের লাভের হার কমেছে। রেস্তোরাঁ মালিকেরা বলছেন যে গ্রাহকদের মধ্যে বাইরে খাওয়ার প্রবণতা কমে গেছে। মহামারীর আগে যেখানে মানুষ ঘন ঘন বাইরে যেত, এখন তারা সেটা থেকে বিরত থাকছে এবং কম ব্যয় করছে। এছাড়াও তরুণ প্রজন্মের মধ্যে মদ্যপান কমে যাওয়া এবং গাঁজা সংস্কৃতির বিস্তার রেস্তোরাঁ ও বারের বিক্রয়ে প্রভাব ফেলেছে। অন্যদিকে মূল্যস্ফীতি রেস্তোরাঁ শিল্পকে আরেকটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি রেস্তোরাঁগুলোকে তাদের মেনুর মূল্য বাড়াতে বাধ্য করেছে, যা অসন্তুষ্ট করেছে অনেক গ্রাহককে। মেয়র এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটি ড্রাউট ওয়াচকে ড্রাউট ওয়ার্নিংয়ে উন্নীত করেছেন। নগরীর ৫ ব্যুরো ও তৎপার্শ্ববর্তী কাউন্টিগুলো সহ অঙ্গরাজ্যের বৃহৎ অঞ্চল অনাবৃষ্টির কারণে খরার মুখোমুখি হয়। এর প্রেক্ষিতে নিউ ইয়র্কে এই ড্রাউট ওয়ার্নিং ঘোষণা করা হয়েছে। ড্রাউট ওয়ার্নিং ড্রাউট ইমার্জেন্সি এর পূর্ব স্তর। এর মানে খরার জন্য জরুরি অবস্থা ঘোষণার ঠিক আগের পর্যায়ে রয়েছে এই অঞ্চলের খরা পরিস্থিতি। নগর ও রাজ্য কর্তৃপক্ষের মধ্যে খরার বিষয় নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। গত ২ যুগের ভিতরে এই প্রথম নিউ ইয়র্কে ড্রাউট ওয়ার্নিং ঘোষণার মতো পরিস্থিতি হলো। এ অবস্থা চলতে থাকলে খাবার ও ব্যবহার উপযোগী পানির অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে নিউ ইয়র্ক নগরীর জলাধারে ধারণ ক্ষমতার ৬০% সংরক্ষিত আছে, যেখানে বছরের এ সময় সাধারণভাবে ৭৯% থাকার কথা। আবহাওয়ার পূর্বাভাসে যে পরিমাণ বৃষ্টি হবে বলে সম্ভাবনা রয়েছে, তা নগরীর পানির প্রয়োজনীয়তা পূরণে পর্যাপ্ত নয় বলে নগর কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে অবশেষে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটস। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটসকে মনোনয়ন দেওয়ার পর থেকেই তার বিতর্কিত অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গেটসের বিরুদ্ধে যৌন অসদাচরণ ও অবৈধ মাদক ব্যবহারের অভিযোগে হাউস এথিক্স কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি তোলেন বেশ কয়েকজন রিপাবলিকান সেনেটর। ফলে সেনেটে তার মনোনয়ন অনুমোদন নিয়ে শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ক্যাপিটল হিলে সেনেট রিপাবলিকানদের সঙ্গে বৈঠক করে সামাজিক মাধ্যম এক্সে সেনেটরদের অবিশ্বাস্য সমর্থন এবং সহানুভূতিপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করে গেটস বলেন, অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনয়ন ট্রাম্প ভ্যান্স ট্রানজিশনের গুরুত্বপূর্ণ কাজে একটি বাধা হয়ে উঠেছিল, আর তাই দীর্ঘায়িত ঝগড়ায় সময় নষ্ট না করে তিনি অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। বিতর্কের মুখে ম্যাট গেটস সরে যাওয়ার পর পাম বন্দিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্দিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেওয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন পম্পি। সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে সহায়তা করার জন্যও। সংশ্লিষ্টরা বলছেন, গেটসের তুলনায় সেনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে দেখবেন, যুদ্ধের ইতিহাসে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৪,০০০ ছাড়া। এবং থ্যাঙ্কসগিভিং ডে কেন উদযাপন করা হয়। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি ৯০-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। Genius, elegant, neutral, extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Ruposhi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে নানা ইস্যুতে মত প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ট্রাম্প একজন ব্যবসায়ী আর তিনিও একজন ব্যবসায়ী পার্টনার চান। বলেন, তিনি কোনো সংকট থেকেও উত্তরণের জন্য হাত পাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্প গত 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছিলেন। সেখানে বলা হয়, বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন। ডক্টর ইউনূস দাবি করেন, শেখ হাসিনার 15 বছরের শাসনামলে ৩৫০০ জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে সংস্কারের ধীর গতি সন্দেহের জন্ম দিচ্ছে। তিনি দেশটিকে পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়ে বলেন, দেশে সংস্কার প্রক্রিয়া চলছে, যেখানে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন
সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আওয়ামী লীগের দেশের বাইরে পাচার করা হাজার কোটি ডলার পুনরুদ্ধার করবেন। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের ডিনিপ্রো শহরে রাশিয়া একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পরবর্তীতে একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বলে জানায় কিয়েভ। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, আইসিবিএমটি 700 কিলোমিটারেরও বেশি দূরে রাশিয়ার অস্ত্রখান অঞ্চল থেকে মধ্যপূর্ব ইউক্রেনের ডিনিপ্রো লক্ষ্য করে ছোড়া হয়। তবে ক্ষেপণাস্ত্রটিতে কী ধরনের ওয়ারহেড ছিল তা উল্লেখ করেনি তারা। কিয়েভ বলেছে, রাশিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ধরনের অস্ত্র দূরপাল্লার পারমাণবিক হামলার জন্য ডিজাইন করা। এর আগে কখনো যুদ্ধে আইসিবিএম ব্যবহৃত হয়নি। তবে 3 আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা কম। ইউক্রেন এই সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আমেরিকান ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাল্টা জবাবে মস্কো এই ধরনের পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ব্রিটেইনে রাশিয়ান রাষ্ট্রদূত বলছেন, ইউক্রেন যুদ্ধে ব্রিটেন এখন সরাসরি জড়িত। কিয়েভের দাবি নিশ্চিত হলে বিশ্বের যুদ্ধের ইতিহাসে সামরিক উদ্দেশ্যে আইসিবিএম এর প্রথম ব্যবহার এটি। আইসিবিএম হচ্ছে 3000 থেকে 5500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এক ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র, যা পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প বলেছেন, নেতানিয়াহু নেদারল্যান্ডসের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে। নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভাভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের সঙ্গেও নেদারল্যান্ডস কোনো অপ্রয়োজনীয় যোগাযোগ করবে না বলে জানিয়েছেন ভেল্টক্যাম্প। তিনি বলেন, নেদারল্যান্ডস রোম সংবিধির সঙ্গেই থাকবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি হল একটি চুক্তি। এটি 1998 সালের 17 জুলাই ইতালির রোমে একটি কূটনৈতিক সম্মেলনে গৃহীত হয়। এটি 2002 সালের 1 জুলাই কার্যকর হয়। 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 124টি দেশ এই চুক্তির অংশ। কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলে এসব দেশ তাদের গ্রেফতার করতে পারবে। নেতানিয়াহুর নেদারল্যান্ডস সফরের কোনো পরিকল্পনা না থাকলেও ডাচ পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই মধ্যপ্রাচ্যে সফর করবেন। ইসরায়েলের নির্বিচার হামলায় গত 1 বছরে ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা 44,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন 1,04,000-এর বেশি মানুষ। সবশেষ গত 24 ঘন্টায় গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া ও শেখ রাদওয়ান এলাকায় হামলায় অন্তত 88 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 1.5 শতাধিক মানুষ। এর মধ্যে 66 জন বেইত লাহিয়া এলাকায় কমাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এবং 22 জন গাজা সিটিতে নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে গাজা উপত্যকায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় হাজার হাজার প্রাণহানির পাশাপাশি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন 23 লাখ বাসিন্দার অধিকাংশ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েক দফায় গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। এখন দেখবেন ফার্স্ট এইড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। আর্জেন্টিনার বিভিন্ন শিরোপা জয়ের নায়ক দি মারিয়া। সবশেষ 2 কোপা আমেরিকা ইতালির বিপক্ষে ফিনালিসিমা কিংবা 22-এর কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জেতা এই 4 শিরোপা জয়ই রয়েছে এই ফুটবলারের অবদান। তবে চলতি বছরে
গেল জুলাই মাসে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে রেকর্ড ১৬তম বারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৬ বছর বয়সী এই মধ্য মাঠের তারকা। যদিও ক্লাব ফুটবলে এখনও নিয়মিত খেলে যাচ্ছেন তিনি, তবে এটারও ইতি টেনে ফেলবেন কয়েক বছরের মধ্যেই। ফুটবল ক্যারিয়ার শেষে তিনি শুরু করতে পারেন কোচিং ক্যারিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দি মারিয়া। সম্প্রতি পডকাস্টার হুয়ান পাবলো ভার্স্কি অন স্কায়ারের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন আর্জেন্টাইন এই ফুটবলার। সেখানেই উঠে আসে তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি। নিজের ভবিষ্যৎ নিয়ে দি মারিয়া বলেন, কোচ হওয়ার জন্য তিনি কোর্স করছেন, যদি প্রয়োজন হয় এটা তিনি ভেবে দেখবেন। ৩০ বছর বয়স থেকে তিনি ফুটবলকে ভিন্নভাবে দেখতে শুরু করেছেন ও বিশ্লেষণ করছেন। কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও তিনি দেখছেন। তিনি জানেন কোচিং করানো অনেক বেশি কঠিন হবে, কারণ এটা অনেক বেশি সময় ও শ্রম দিতে হয়। এবারে অন্যরকম সংবাদ। থ্যাঙ্কসগিভিং ডে যুক্তরাষ্ট্র ও কানাডার অন্যতম জনপ্রিয় একটি দিবস। বিশ্বের অন্যান্য দেশেও এই দিবসটির জনপ্রিয়তা রয়েছে। এ দিবসে থাকে দেশ দুটিতে সরকারি ছুটি, ফলে মানুষের মাঝে আনন্দ বেড়ে যায় বহুগুণ। থ্যাঙ্কসগিভিং ডে প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার দিবসটি উদযাপন করে। এবছর দিবসটি পালন করা হবে চলতি মাসের ২৮ তারিখ। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষেরা এই দিবসটি পালন করে। ঐতিহ্যগতভাবে এদিন দেশ দুটির কৃষকরা তাদের শরতের ফসলের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষ করে মানুষেরা মজাদার খাবার তৈরি করেন। এসব খাবার তারা পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের মাঝে বিতরণ করেন। থ্যাঙ্কসগিভিং ডেকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। ১৮৬৩ সালে তিনি তার দলের কর্মীদের জন্য এই দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিবসটি পালন করা হয় বছরের শেষ মাস ডিসেম্বরের ২৫ তারিখ। কিন্তু থ্যাঙ্কসগিভিং ডে থেকেই বড়দিনের কেনাকাটা শুরু করেন তারা, যা পরে ব্ল্যাক ফ্রাইডে উদযাপনের দিন পর্যন্ত চলে। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংকটে নিউ ইয়র্ক সিটির বার ও রেস্টুরেন্টগুলো। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের নতুন পছন্দ বন্ধি। যুদ্ধের ইতিহাসে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৪,০০০ ছাড়া। এবং থ্যাঙ্কসগিভিং ডে কেন উদযাপন করা হয়। শেষ করছি বাংলা চ্যানেল সংবাদ। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।